এদিকে দেশে ফেরার আগেই তারেক রহমানকে হত্যার হুমকি দিলে বন্ধ হতে পারে তারেক রহমানের দেশে ফেরা। অন্যদিকে কঠিনভাবে ফেঁসে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। সেনাবাহিনী হস্তক্ষেপ করেছে। ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজ এমন একটি সংবাদ দিচ্ছে, বর্তমান উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরীকে সরিয়ে সেখানে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এনএসএ খলিলুর রহমানকে বসানোর প্রক্রিয়া শুরু হলে সেনাবাহিনী কঠোর আপত্তি জানায়। আমি যদি এক বাপের বাচ্চা হয়ে থাকি, সরাই রাসুগঞ্জের থেকেই আমি নির্বাচন করব। পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন রুমিন ফারহানা। মনোনয়নপত্র না পেয়ে তারেক রহমানের উপর রাগ করে বিএনপি থেকে পদত্যাগ করলেন রুমিন ফারহানা। বিএনপির অন্যতম আলোচিত ও বাগ্মী নারী নেতা ব্যারিস্টার রুমিন ফারহানা হঠাৎ করে দলের সব পদ থেকে পদত্যাগ করেছেন বলে জানা গেছে। বাংলাদেশের ইতিহাসে বিরল ঘটনা ঘটে গেছে। একই দিনে কি ঘটেছে দর্শক দেখেন, কত বড় ঘটনা। ব্যারিস্টার রুমিন ফারহানা একটা সিদ্ধান্ত নিয়েছেন যেটা অকল্পনীয়। দর্শক, দুর্দান্ত একটা খবর নিশ্চিত করেছে দৈনিক সমকাল। গুঞ্জন সত্য ছিল, প্রিপারেশন সত্য ছিল, সরকারের সিদ্ধান্তর ব্যাপারটাও সত্য ছিল, কিন্তু নানা প্রেক্ষাপটে নানা জায়গা থেকে আপত্তির মুখে সরকার এই সিদ্ধান্ত থেকে পেছনে সরেছে। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে কয়েকটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যেই ভিডিওর শুরুতেই দেখেছেন। তো দর্শক, ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন। তো দর্শক, আর দেরি না করে চলুন দেখে আসবো আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। আবারও সেনা হস্তক্ষেপ। সেনা হস্তক্ষেপ বলতে রাষ্ট্রীয় ক্ষমতায় হস্তক্ষেপ নয়, ছোট একটি বিষয়, কিন্তু তারপরেও সামগ্রিকভাবে এই নির্বাচনকালীন সময় বিষয়টি বড়। একটি হচ্ছে যে গতকালকে বা গত কয়েকদিন যাবৎ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে রদ বদলের একটা প্রচেষ্টা ছিল, আলাপ ছিল, কানাঘুষা ছিল যে স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে যিনি দায়িত্বে আছেন ইতিমধ্যে, যে লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী, তাকে সরিয়ে দিয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, তথাকথিত জাতীয় নিরাপত্তা উপদেষ্টাই বলবো, কারণ ডিফেন্স বা নিরাপত্তার কোনো কিছু সম্পর্কে তার কোনো অতীত অভিজ্ঞতা ছিল না, কিন্তু হঠাৎ করে রাতারাতি শুনলাম যে একবার নিরাপত্তা উপদেষ্টা একজন নিয়োগ করা হয়েছেন, তিনি হচ্ছেন এই খলিলুর রহমান, এবং তাকে দায়িত্ব দেওয়া হতে যাচ্ছিল যে স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে নির্বাচনকালীন সময়ে। তো সেই দায়িত্বটা দেওয়া সেনাবাহিনী হস্তক্ষেপ করেছে। ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজ এমন একটি সংবাদ দিচ্ছে, 23শে ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে রদবদলের উদ্যোগ নেওয়া হয়। বর্তমান উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরীকে সরিয়ে সেখানে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এনএসএ খলিলুর রহমানকে বসানোর প্রক্রিয়া শুরু হলে সেনাবাহিনী কঠোর আপত্তি জানায়। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সহ ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা খলিলুর রহমানের দ্বৈত নাগরিকত্ব এবং অতীতে রোহিঙ্গা ইস্যুতে তার বিতর্কিত ভূমিকার কারণে এই নিয়োগের বিরোধিতা করেন। জানা গেছে, এর আগে খলিলুর রহমান মিয়ানমারের রাখাইন রাজ্যের রোহিঙ্গাদের জন্য একটি সামরিক করিডোর তৈরির প্রস্তাব দিয়েছিলেন। সেনাবাহিনী এই প্রস্তাবকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি মনে করে তা প্রত্যাখ্যান করে। সেনাপ্রধান তখন ক্ষুব্ধ হয়ে নো ব্লাডি করিডোর মন্তব্য করেছিলেন। এই ঘটনার জেরে এনএসএর সঙ্গে সেনাবাহিনীর সম্পর্কের চরম অবনতি ঘটে, এমনকি সেনা কর্মকর্তারা তার সঙ্গে বৈঠকে বসতেও অস্বীকৃতি জানান এবং সেনানিবাসে তার প্রবেশ নিষিদ্ধ করেন সেই সময়। অন্যদিকে আরেকটি ঘটনাও ঘটেছে, যে আপনারা জানেন যে তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ 24শে ডিসেম্বর সন্ধেবেলা লন্ডন থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন। তিনি আগামীকালকে ঢাকায় এসে পৌঁছাবেন এবং তারেক রহমানকে আপনারা জানেন ইতিমধ্যেই যে এসএসএফ নিরাপত্তা দেওয়া হবে, এবং এসএসএফ নিরাপত্তা কারা পান? সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান, এই দুইজন পান। এর সাথে কদিন আগে আপনারা দেখলেন যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকেও এসএসএফ নিরাপত্তা দেওয়া হয়েছে। একই সাথে খালেদা জিয়ার পরিবারের সদস্য এবং তারেক রহমানও এই মুহূর্তে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হওয়ায় তিনি এসএসএফ নিরাপত্তা পাচ্ছেন, এটি নিশ্চিত হওয়া গেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে তারেক রহমানকে রাষ্ট্রীয় সর্বোচ্চ নিরাপত্তা প্রদান ও প্রশাসনের গুরুত্বপূর্ণ নিয়োগে সেনাবাহিনীর এই প্রত্যক্ষ হস্তক্ষেপ অন্তর্বর্তীকালীন সরকারের সময় ক্ষমতার ভারসাম্য ও সামরিক বাহিনীর সতর্ক অবস্থানের বিষয়টি স্পষ্ট করে তুলেছে।
অর্থাৎ সেনাবাহিনী আবারও একটু ঝাঁকি দিয়ে উঠলো। এই ঝাঁকিটা কেমন? একজনের নিয়োগ হলো না, এবং এসএসএফ এর নিরাপত্তা পাচ্ছেন। এসএসএফ এর সদস্য কারা? সেনাবাহিনী। এই এসএসএফ এর নিরাপত্তা পাচ্ছেন বিএনপি চেয়ারপারসন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান। অর্থাৎ তারা আগামীতে সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান হতে যাচ্ছেন। অবস্থা, বর্তমান দেশের অবস্থা যদি বিশ্লেষণ করেন তাহলে এটি দাঁড়ায় যে নির্বাচনের আগেই তারা এসএসএফ সুবিধা পাচ্ছেন। এটি শেষ পর্যন্ত কি হবে? ওদিকেই যাচ্ছে, সোজা কথা ওদিকেই যাচ্ছে। শেষ পর্যন্ত কি হবে সেটা কতদিনের জন্য হবে? 15 দিনের জন্য হবে? 15 দিনের জন্য প্রধানমন্ত্রী হবেন নাকি 15 বছরের জন্য হবেন? সময় আসলে বলে দেবে। আমরা নিশ্চয়ই সময়ের সাক্ষী হিসেবে আপনি, আমি প্রত্যেকেই এগুলো দেখব। ব্যারিস্টার রুমিন ফারহানা একটা সিদ্ধান্ত নিয়েছেন যেটা অকল্পনীয়। যেমন ব্যারিস্টার রুমিন ফারহানা নিজেই বিএনপি থেকে বের হয়ে যাবেন, বিএনপি আমাকে বহিষ্কার করে করুক, ওগুলো গুনি না। কেউ চিন্তা করেছেন, কল্পনা করেছেন? না, এটা এখন ঘটছে। রুমিন ফারহানা বলছেন যে তার সিদ্ধান্ত, ঘোষণা যে আমি স্বতন্ত্র নির্বাচন করব, দল আমাকে বহিষ্কার করে করুক। এর মানে এটা স্পষ্ট হয়ে যাচ্ছে যে রুমিন ফারহানা বিএনপিতে থাকছেন না। রুমিন ফারহানাকে বিএনপি বহিষ্কার করেছে এটাও বলা যাবে না। রুমিন ফারহানাই আগে বলেছে যে ব্যবস্থা নেয়নি, এখন তিনি কার্যত বের হয়ে যাচ্ছেন। আর তিনি জানেন গঠনতন্ত্র অনুযায়ী কেউ যদি দলের বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করে তাহলে তার শাস্তি, একমাত্র শাস্তি বহিষ্কার। হ্যাঁ, এক পর্যায়ে বহিষ্কার আদেশ প্রত্যাহার করতে পারবে, কিন্তু বহিষ্কার তার শাস্তি। সেই জায়গায় রুমিন ফারহানা জেনে শুনে বহিষ্কার হওয়ার পথে হাঁটছেন। এর মানে তিনি নিজেই বিএনপি তালাক দিচ্ছেন। শুধু রুমিন ফারহানা, অনেক ফারহানা দেখবেন, অনেক ব্যারিস্টার দেখবেন যে বিএনপিকে জেনে শুনে তালাক দিয়ে স্বতন্ত্র নির্বাচন করবে। এখানে বাস্তবে যেটা, যে বিএনপি যে জোট, এই জোটের হিসাব নিকাশ মিলবে না, এটা নির্বাচনে আগেই ব্যর্থ হবে। যেমন যে টেলিসামাত হুজুর এখানে বিএনপির টিকিট পেয়েছেন, বিএনপি জোটের খেজুর গাছ মার্কায়, উনি তো ভোটের আগেই পরাজিত হয়েছে। রুমিন ফারহানার সাথে কি নির্বাচন করবে? ওই হুজুরের কোনো রাজনৈতিক ভিত্তি আছে? একটা লাঠি হাতে নিয়ে চিল্লি করা ছাড়া এর কোনো ক্রিয়েটিভিটি আছে? রাজনীতি বুঝে এ শুধু চিল্লাইতে পারে, আর কি পারে? তো সেই জায়গায় জামাত চরমনের প্রার্থীও ওখানে মোটামুটি ভালো, তবে সম্ভাবনা আছে রুমিন ফারহানা বের হয়ে আসার। বিএনপির লোকজনই রুমিন ফারহানার পক্ষে থাকবে। কোথাও বিএনপির লোকজন কোথাও কোনো জোটের প্রার্থীর পক্ষে থাকবে না, এটা স্পষ্ট ঘোষণা এসেছে। শুধু মির্জা ফখরুল আর সালাউদ্দিনরা বলছেন যে বিএনপি আমরা যাকে সমর্থন দিচ্ছি তার পক্ষে, ধানের শীষ থাকবে না, শুধু এতটুকু করতে পারবে ফখরুল, সালাউদ্দিন, রিজভিরা। কিন্তু বাস্তবে বিএনপির কোন লোকজন জোটের প্রার্থীর পক্ষে থাকবে না। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, বিএনপি 27টা আসন যদি জোটের মিত্রদের ছাড়ে, ওই 27টা আসনে বিএনপি শক্তিশালী প্রার্থী থাকবে, এবং হয় জামাত জিতবে নইলে বিএনপির শক্তিশালী প্রার্থী জিতবে। একজনও জিততে পারবে না বিএনপির জোটের প্রার্থী। বিএনপির লোকজন জোটের প্রার্থীকে ভোট দিবে না, 1% বিএনপির লোকজন ভোট দিবে না। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি। একদিকে এই জুনায়েদ হাবিব, যেটাকে চরমনাইয়ের লোকজনই টেলিসামাত হুজুর বলে, চরমনাইয়ের কেন্দ্রীয় নেতা বলেছে, ওইটা আমি কপি করেছি, এই নামটা আমার দেয়া না। তো টেলিসামাত হুজুর জুনায়েদ আল হাবিব, তিনি খেজুর গাছ মার্কা নিয়ে কত ভোট পাবেন? তার দলের যদি 5000 ভোট থাকে, ওই 5000-এর বাইরে একটা ভোটও পাবে না। আপনি লিখে রাখেন, আমি সুলাইমান বলছি, নির্বাচনের পর মিলিয়ে নেন। তাহলে বিএনপির লোকজন, বিএনপির 99.9999% লোক রুমিন ফারহানা অথবা বিএনপির আরো কয়েকজন নির্বাচন করতে চায়, তাদেরকে ভোট দিবে। এই খেজুর গাছ মার্কায় একজনও ভোট দিবে না। জোটের প্রার্থীকে জিতিয়ে আনার মতো কোনো মানসিকতা বিএনপির নেই। তবে হ্যাঁ, কিছুটা ভোট পাবেন যারা এই চালাকিটা করতে পেরেছেন, নিজের দল বিলুপ্ত করে, নিজেকে লাথি মেরে, নাকে খত দিয়ে যে বিএনপিতে যোগ দিয়েছেন সরাসরি, যে এখন ধানের শীষে নির্বাচন করতে পারবেন, এই ধানের শীষ হওয়ার কারণে কিছু ভোট পাবেন। কিন্তু যারা খেজুর গাছ, কলা গাছ, মূলা গাছ মার্কায় নির্বাচন করবে, এরা কেউ জামানত রক্ষা করতে পারবে না, বিএনপির লোকজনের একটা ভোটও পাবে না। ধানের শীষ হলে কিছু সাধারণ বিএনপির ভোট পেত। তাহলে বিএনপির জোটের হিসাব নিকাশ আগে ভাগেই ব্যর্থ। রুমিন ফারহানার এই সিদ্ধান্তটা, এটা শুধু রুমিন ফারহানার ওই ব্রাহ্মণবাড়ি ওই আসনেই সীমাবদ্ধ থাকবে না, পুরো 27 আসনে জোটের মিত্রদের, এমনকি বিপিনুরদের সাথে যদি জোট হয় সেখানেও সব আসনে এই রুমিন ফারহানার থিওরি অ্যাপ্লাই হবে, যে ওখানে বিএনপি আমাকে বহিষ্কার করে করুক, আমি স্বতন্ত্র নির্বাচন করবো। কারণ তিনি জানেন যে বিএনপির লোকজন স্বতন্ত্র নির্বাচন যিনি করবেন তাকেই ভোট দিবেন, জোটের শরিককে দিবেন না। ধানের শীষ নিতে বলে একটা কথা ছিল। এই হচ্ছে জোটের হিসাব নিকাশ। দর্শক, দল ব্যবস্থা নিলেও স্বতন্ত্র নির্বাচন করবো রুমিন ফারহানা। অবশেষে ব্রাহ্মণবাড়িয়া 2 সরাইল আশুগঞ্জ আসনটি শরিক দল জমিয়তে উলামা ইসলামের জন্য ছেড়ে দিয়েছে বিএনপি। আসনটিতে বিএনপির সমর্থনে প্রতিদ্বন্দ্বিতা করবেন জমিয়তে উলামা ইসলামের প্রার্থী ও কেন্দ্রীয় জমিয়তে উলামা ইসলামের সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব। তবে আসনে বিএনপি মনোনয়ন প্রত্যাশী ছিলেন দল আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। মনোনয়ন না পেলেও স্বতন্ত্র পদে লড়াই করবেন বলে জানিয়েছেন তিনি কর্মী সমর্থকদের, তাকে অলরেডি তিনি নির্দেশ দিয়ে দিয়েছেন তার পক্ষ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করতে। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে ব্যাপক আলোচনায় ছিলেন ব্যারিস্টার রুমিন ফারহানা। মনোনয়ন গত 3 নভেম্বর 237 আসনে বিএনপি প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করে।
সেই তালিকায় ব্রাহ্মণবাড়ি 2 আসনে কারো নাম ঘোষণা করেনি বিএনপি। এরপর থেকে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা অনেকটা নিশ্চিত হয়ে যায় যে এই আসনটিতে প্রার্থী দেওয়া হচ্ছে জোটের জুনাইদ আল হাবিবকে। দেখেন এখানে জুনাইদ আল হাবিবের মতো একজন অকার্যকর ভ্যালুলেস নেতাকে কেন বিএনপি নমিনেশন দিল? কারণ আর কিছু পারেন আর না পারেন, জামাতের বিরুদ্ধে 2টা গালি তো দিতে পারবেন, শুধু এই কারণে নমিনেশন দেওয়া হয়েছে, অন্য কোনো কারণে। তবে ব্যারিস্টার রুমিন ফারহানা বন্ধ রাখেনি তার নির্বাচনী প্রচারণা। বিভিন্ন সভা সমাবেশে দলের মনোনয়ন না পেলে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ইঙ্গিত দিয়েছিলেন তিনি। চাকা আছে, বাপের ভিত্তি আছে, তিনি স্বতন্ত্র নির্বাচন করার যোগ্যতা রাখেন তার বাবার মতো, তিনি স্পষ্ট করে বলেছেন। তিনি বাবার কোটায় রাজনীতি এসেছেন, এখন বাবার কোটায় স্বতন্ত্র নির্বাচন করবেন, সমস্যা কি? তবে ভালো হচ্ছে রুমিন ফারহানা জামাত ইসলামীতে যোগ দিক, জামাত সমর্থন দিয়ে দিক, তাহলে খেলাটা ভালোভাবে জমবে। এটা রুমিন ফারহানা বাংলাদেশ যতদিন থাকবে ইতিহাসে তার নাম থাকবে যদি জামাতে যোগ দিতে পারেন। তবে হয় রুমিন ফারহানা জিতবেন, নইলে জামাতের বা জামাত চরমনের সমর্থিত প্রার্থী জিতবে, দুইটা একটা। জুনাইদ আল হাবিব 5000 বেশি ভোট পাবে না, এটা আমি জানি, কারণ তার দলের 5000 ভোট নাই। দলের মনোনয়ন না পাওয়ার প্রতিক্রিয়া ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, ইনশাআল্লাহ সবার দোয়ায় আমি নির্বাচন করব। মনোনয়ন ফর্ম আপনার আলোচনা শুনতে শুনতে হয়তো তিনি কিনে ফেলেছেন, তার পক্ষ থেকে কিনে ফেলেছেন। এত বড় দল বিএনপি নিজস্ব ভালো মন্দ বুঝতে হয়, যেহেতু জমিয়তে উলামা ইসলামের সঙ্গে তাদের জোট হবে, দল বাধ্য হয়ে আসন দিয়েছে। এখন ভালো মন্দ বুঝতে হয়, ওই জমিয়তকে সাথ দেওয়া এটাকে মন্দ হিসাবেই দেখছে বিএনপি। এমনকি সিলেটের সেই ওবায়দুল্লাহ ফারুকের না কোন হুজুরের জায়গায় এগুলোকেও বিএনপি বলছে না, এটা আমরা ছাড়বো না। স্বতন্ত্র ভোট করলে দল ব্যবস্থা নেবে কিনা জানতে চাই রুমিন ফারহানা বলেন, যদি ব্যবস্থা নিতে হয় ওনারা নিশ্চয়ই নেবেন, আমি তো আসলে বাধা দিতে পারবো না। এর মানে তিনি নিজেই বিএনপিকে তালাক দিচ্ছেন। এমনিতে তো আর স্বামী নাই যে তালাক দিয়ে তালাকের স্বাদ নেবেন, কিন্তু বিএনপিকে তালাক নিয়ে তালাকের স্বাদ রুমিন ফারহানা পূরণ করতে পারছেন। আর এটা স্পষ্ট যে দলের সিদ্ধান্তের বাইরে নির্বাচন করলে জমিয়তে উলামা ইসলামই বলবে যে একে বহিষ্কার করেন, বহিষ্কার না করলে বিএনপির লোকজন তো তার পক্ষেই থাকবে। আর এটা গঠনতন্ত্র, দলের সিদ্ধান্ত অমান্য করে নির্বাচন করলে তাকে বহিষ্কার করতে হবে, এটা গঠনতন্ত্রে আছে। এটা দলের বিরুদ্ধে বিদ্রোহ নির্বাচন করার মতো। এ বিষয়ে সরাইল উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক নুরুজ্জামান লস্কর তপু বলেন, আমরা বিএনপি পরিবার দলের সিদ্ধান্ত অনুযায়ী কাজ করব, দলের বাইরে কেউ আমরা যাব না, দলের সিদ্ধান্ত বাস্তবায়নে আমাদের নৈতিক দায়িত্ব। এগুলো ভুয়ো কথা। এখানে দলের সিদ্ধান্ত বিএনপির 1% লোকও মানবে না। ওই যিনি বলছেন উনিও ভোটটা দেওয়ার সময় কোনো বিএনপি নেতা বা নেত্রীকে দিবেন, খেজুর গাছ মার্কায় বিএনপির কেউ ভোট দিবে না, এটা নিশ্চিত। সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে একটি কথিত কল রেকর্ড ছড়িয়ে পড়াকে ঘিরে নতুন করে রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোচনা শুরু হয়েছে। ফাঁস হওয়া ওই অডিওতে একজন কণ্ঠকে শুটার ফয়সাল করিম মাসুদ হিসেবে দাবি করা হচ্ছে, যেখানে তিনি ওসমান হাদী হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে দেশে ফিরলে বিএনপি শীর্ষ নেতা তারেক রহমানের নিরাপত্তা নিয়েও হুমকিসূচক বক্তব্য দিয়েছেন বলে শোনা যায়। তবে এই কল রেকর্ডের সত্যতা ও প্রেক্ষাপট এখনও রাষ্ট্রীয় কোনো সংস্থা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি। অডিও ক্লিপটিতে যে কণ্ঠ শোনা যাচ্ছে সেখানে বক্তা অতীতের একটি সহিংস ঘটনা উল্লেখ করে রাজনৈতিক অস্থিরতার কথা বলেন এবং বলেন দেশে ফিরলে নির্দিষ্ট রাজনৈতিক নেতাদের জন্য পরিস্থিতি ঝুঁকিপূর্ণ হতে পারে। এই বক্তব্য প্রকাশ্যে আসার পর সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। একই সঙ্গে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেও প্রতিক্রিয়া আসতে শুরু করেছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, আদৌ এটি আসল কল রেকর্ড কিনা, নাকি উদ্দেশ্য প্রণোদিতভাবে তৈরি করা কোনো অডিও। আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সূত্র জানায়, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া যে কোনো অডিও বা ভিডিও যাচাই না করে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো ঠিক নয়। ডিজিটাল ফরেনসিক বিশ্লেষণের মাধ্যমে কণ্ঠের মিল, কলের সময়, নম্বরের উৎস এবং সম্পাদনার চিহ্ন পরীক্ষা করা হচ্ছে বলে জানা গেছে। তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, যাচাই শেষ না হওয়া পর্যন্ত এটিকে প্রমাণ হিসেবে গণ্য করা যাবে না। ওসমান হাদী হত্যাকাণ্ডের পর থেকেই দেশজুড়ে রাজনৈতিক সহিংসতা, নিরাপত্তা ও বিচার প্রক্রিয়া নিয়ে আলোচনা চলছে। এই প্রেক্ষাপটে নতুন করে হুমকির কথা সামনে আসায় পরিস্থিতি আরও সংবেদনশীল হয়ে উঠেছে। বিশ্লেষকদের মতে, বড় কোনো রাজনৈতিক নেতার দেশে প্রত্যাবর্তনকে ঘিরে গুজব, ভীতি বা উদ্দেশ্য প্রণোদিত প্রচারণা ছড়ানো নতুন কিছু নয়। অতীতেও এমন সময় ভুয়া তথ্য ছড়িয়ে জনমনে আতঙ্ক সৃষ্টির নজির রয়েছে। বিএনপির একাধিক নেতা গণমাধ্যমকে বলেছেন, এ ধরনের হুমকির খবরকে তারা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছেন, তবে একই সঙ্গে তারা নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। তাদের মতে, যদি সত্যি কোনো নিরাপত্তা ঝুঁকি থাকে তাহলে রাষ্ট্রের দায়িত্ব সংশ্লিষ্ট ব্যক্তির সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা। অন্যদিকে সরকার পক্ষের প্রতিনিধিরা জানিয়েছেন, দেশের যে কোনো নাগরিকের নিরাপত্তা রাষ্ট্র নিশ্চিত করতে বদ্ধপরিকর এবং গুজব ছড়িয়ে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা কঠোরভাবে দমন করা হবে। নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন, কল রেকর্ড ফাঁসের মতো ঘটনাগুলো প্রায় দুই ধরনের প্রভাব ফেলে। একদিকে এটি মানুষের মধ্যে উদ্বেগ বাড়ায়, অন্যদিকে যাচাই ছাড়া বিশ্বাস করলে তা ভুল সিদ্ধান্তের দিকে ঠেলে দিতে পারে। তাই তারা গণমাধ্যম ও সাধারণ নাগরিকদের দায়িত্বশীল ভূমিকার আহ্বান জানিয়েছে। এদিকে ফয়সাল করিম মাসুদকে ঘিরে যে অভিযোগগুলো প্রচারিত হচ্ছে সেগুলো আদালতে প্রমাণিত না হওয়া পর্যন্ত তাকে আইনত দোষী বলা যায় না। এই কথাও মনে করিয়ে দিচ্ছেন আইন বিশেষজ্ঞরা। তাদের মতে, তদন্ত চলমান অবস্থায় গণমাধ্যমে অতিরঞ্জিত শিরোনাম বা নিশ্চিত বক্তব্য আইনি প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে। সামগ্রিকভাবে দেখা যাচ্ছে, একটি অডিও ক্লিপকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হলেও এর বাস্তবতা এখনো অস্পষ্ট। রাষ্ট্রীয় তদন্ত, ডিজিটাল যাচাই এবং দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে কেবল সত্য উদ্ঘাটন সম্ভব। দেশ যখন একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সময়ের মধ্য দিয়ে যাচ্ছে, তখন গুজব ও যাচাইহীন তথ্য নয়, বরং প্রমাণভিত্তিক তথ্যই জনস্বার্থ রক্ষা করতে পারে।
সে সময় তারেক রহমানের অত্যন্ত বিশ্বস্ত এই সালাউদ্দিন আহমেদ খুলনার জনসমাবেশে বলে বসলেন যে ডক্টর ইউনূস, আপনার কি আক্কেল নাই? আপনি একজন বিদেশি নাগরিককে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব দিলেন। আপনি কি করে ভাবলেন যে একজন বিদেশি নাগরিকের কাছে বাংলাদেশের সেনাবাহিনী তার নিরাপত্তা পরিকল্পনা, তার প্রতিরক্ষা পরিকল্পনার বিষয়টি রিপোর্ট করবে? কারণ জাতীয় নিরাপত্তা উপদেষ্টার কর্মকাণ্ডের তো সেটা অন্তর্ভুক্ত হওয়ার কথা। এই কথার পর খলিলুর রহমান উল্টে এক সংবাদ সম্মেলনে এসে বলে বসলেন যে কেউ যদি তাকে বিদেশি নাগরিক বলে তাহলে মনে রাখতে হবে তার দিকে ঢিল ছুড়লে ঢিল তাদের গায়ে গিয়ে পড়তে পারে। তিনি যদি বিদেশি নাগরিক হন দীর্ঘ সময় মার্কিন যুক্তরাষ্ট্রে থাকার কারণে, তাহলে তিনি খলিলুর রহমান তারেক রহমানকেও দীর্ঘ সময় লন্ডনে থাকার কারণে বিদেশি নাগরিক হিসেবে অভিহিত করতে পারেন। বিএনপি এর পর সংবাদ সম্মেলন করে তারেক রহমান জিয়া পরিবারের বিরুদ্ধে কলঙ্ক দেওয়ার জন্য এই জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদত্যাগ চেয়েছিল। শুধু কিন্তু তাই নয়, 24শে মে তারিখে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে যমুনা থেকে বেরিয়ে বিএনপির নেতৃবৃন্দ সালাউদ্দিন আহমেদ, স্থায়ী কমিটির আরেক সদস্য খন্দকার মোশাররফ হোসেন, তারা যমুনার সামনে দাঁড়িয়ে বলেছিলেন একদিকে তারা যেমন ডিসেম্বরের নির্বাচন চান, অন্যদিকে তারা বিতর্কিত জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদত্যাগ চান, এর পাশাপাশি 2 ছাত্র উপদেষ্টারও পদত্যাগ চান। 24শে মের ওই সময়টা কেমন ছিল? এর আগে 20শে মে, সম্ভবত 20 বা 21শে মে 3 বাহিনী প্রধান গিয়ে যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে বলে আসেন যে তারা সেনাবাহিনীর তরফে, সশস্ত্র বাহিনীর তরফে একদিকে তারা ভীষণভাবে রুষ্ট, ক্ষুব্ধ যে প্রধান উপদেষ্টা তাদের সঙ্গে আলাপ না করেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে একজনকে বসিয়েছেন যিনি একটা সমান্তরাল নিরাপত্তা কর্মসূচি পরিচালনা করছেন বা নিরাপত্তা ব্যবস্থাপনা পরিচালনা করছেন। অন্যদিকে তারা একেবারেই মনে করে না যে অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে ডক্টর ইউনূস সরকারের কোনো অধিকার আছে তারা চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দিতে পারে কিংবা বাংলাদেশের ভূমি ব্যবহার করে কোনো মানবিক করিডর দিতে পারে রাখাইন রাজ্যের জন্য। এই অবস্থায় এই যে কথোপকথনটা যমুনায় কি হয়েছিল সেটা আমরা তখন জানতে পারি যখন 21শে মেতে এক দরবারে উপস্থিত হয়ে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তার সেই বিখ্যাত উক্তি করে বসেন যে নো ব্লাডি করিডর। এই কথা তিনি বলে এসেছেন, তারা 3 বাহিনী প্রধান মিলে বলে এসেছেন ডক্টর ইউনূসকে, এবং ডক্টর ইউনূসকে তারা এটাও বলেছেন যে কিভাবে তাদের গড়ে দেওয়া সরকারে মানে ডক্টর ইউনূস কয়েকজন রাস্কেলকে এনে বসিয়েছেন। বুঝতে বাকি থাকে না সেনাপ্রধান ওয়াকারুজ্জামান রাস্কেল বলতে এই খলিলুর রহমানকেই ইঙ্গিত করেন। কিন্তু ডক্টর ইউনূস মে মাসেই প্রথম প্রমাণ করেছিলেন এই খলিলুর রহমানকে দিয়ে যে আর সবাই যদি ডালে ডালে চলে তাহলে তিনি চলেন পাতায় পাতায়। 24শে মে তারিখে যখন সেনাপ্রধান একদিকে নো ব্লাডি করিডর, রাস্কেল বলে দিলেন তার প্রিয়ভাজন নিরাপত্তা উপদেষ্টাকে, বিএনপি বলে দিল নিরাপত্তা উপদেষ্টাকে সরাতেই হবে, 24শে মে তারিখে তিনি নাহিদ ইসলামকে যমুনায় ডেকে বলে দিলেন তিনি পদত্যাগের কথা ভাবছেন, এবং তারপর সারা দেশে এমন আলোড়ন উঠিয়ে ফেললেন বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তিবর্গ, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, এমনকি বিএনপি নেতৃবৃন্দ তখন তাকে গিয়ে বোঝানো শুরু করলেন যে পদত্যাগ তাদের কাম্য নয়। আর মাহফুজ আনাম, বাংলাদেশের শীর্ষস্থানীয় সম্পাদক, তার শীর্ষস্থানীয় ইংরেজি দৈনিকে সেই যেওনা সাথী সম্পাদকীয়টা লিখে বসলেন যে প্লিজ ডু নট রিজাইন ডক্টর ইউনূস, তাহলে বাংলাদেশ একেবারে ধ্বংস হয়ে যাবে। ডক্টর ইউনূস তখন থেকে গেলেন এই পদে, এবং এরপর ছক্কাটা হাঁকালেন জুন মাসে যখন তারেক রহমানের সঙ্গে বৈঠক করে তারেক রহমানকে একদিকে রাজি করিয়ে এলেন যে কিসের ডিসেম্বরে নির্বাচন, ফেব্রুয়ারিতে নির্বাচন দেব, ঠিক তেমনি জুনে লন্ডনে সেই বৈঠক করতে তিনি তার পাশে নিয়ে গেলেন এই বিতর্কিত নিরাপত্তা উপদেষ্টা যিনি আঙুল তুলে তারেক রহমানকে বলেছিলেন যে তাকে কেউ বিদেশি নাগরিক বললে তিনিও তারেক রহমানকে বিদেশি নাগরিক বলতে পারেন, সেই খলিলুর রহমানকে। এবং প্রধান উপদেষ্টার মূল ব্যক্তি হয়ে উঠলেন, মানে সেই বৈঠকে তার মূল সঙ্গী হয়ে উঠলেন খলিলুর রহমান। তারেক রহমান প্রধান উপদেষ্টার হোটেলে যখন সাক্ষাৎ করতে গেলেন খলিলুর রহমান বেরিয়ে তাকে স্বাগত জানালেন, আর বৈঠক শেষে খলিলুর রহমান আর তারেক রহমানের দলের পক্ষে আমির খসরু মাহমুদ চৌধুরী যৌথ সংবাদ সম্মেলন করে জানালেন তারা রাজি, ফেব্রুয়ারিতে হবে নির্বাচন। কাজেই সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে যেমন হজম করে ফেলতে হয়েছে খলিলুর রহমানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদে থাকা, এবং এপ্রিল থেকেই এই আলোচনা বারবার জোরালো হয়ে উঠেছে যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, তারা দুজনেই চান প্রধান উপদেষ্টার দপ্তরের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানকে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে সরিয়ে সেনাপ্রধান হিসেবে নিয়োগ করতে, এবং খলিলুর রহমান সেনাবাহিনীতে লেফটেন্যান্ট জেনারেল কামরুলের নেতৃত্বে বা তার সঙ্গে এক যৌথ ব্যবস্থাপনায় একটা সমান্তরাল ক্ষেত্র প্রস্তুত করেছেন। এই যখন অবস্থা, তারপরেও কিন্তু সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে যেমন জাতীয় নিরাপত্তা উপদেষ্টার এক রকমের অধীনতা স্বীকার করে নিয়ে মূলত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসই যে প্রধান বস সেটা স্বীকার করে নিতে হয়েছে তারেক রহমানকেও। তাই বোধহয় ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যখন এখন আবার বেকায়দায় পড়েছেন, মানে মতিউর রহমান, মাহফুজ আনাম, বিদেশি রাষ্ট্রদূত থেকে তারেক রহমান সকলে প্রথম আলো ডেইলি স্টার ভাঙাভাঙির সুযোগে আর ওসমান হাদির মৃত্যুর ঘটনায় তার উপর চাপ প্রয়োগ করে তার স্বরাষ্ট্র উপদেষ্টা বদলে ফেলতে চাইছে, তার সরকার কি করছে এই আওয়াজ প্রথম আলো ডেইলি স্টার সুশীল সমাজকে সংগঠিত করে 15 মাস পরে প্রথমবারের মতো তোলার চেষ্টা করছে। তখন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা বদলে দিতে পারি, কিন্তু বদলে দিলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদে আসবেন
খলিলুর রহমান। এখন প্রথম আলো ডেইলি স্টারের বিপদ হচ্ছে, প্রথম আলো ডেইলি স্টার ভাঙায় প্রধানত যিনি নেতৃত্ব দিয়েছেন, যিনি এর পুরো বয়ানটা দাঁড় করিয়েছিলেন, কেন প্রথম আলো ডেইলি স্টারকে ভাঙতে হবে, কেন তার সামনে জিয়াফত করতে হবে, কেন ওসমান হাদি মারা গেলেও প্রথম আলো ডেইলি স্টারে আগুন দিতে হবে, ভাঙতে হবে, সেই পিনাকি ভট্টাচার্য খলিলুর রহমান ডক্টর ইউনূসের সরকারের স্থান পাওয়ার পরেই স্ট্যাটাস দিয়ে বলেছিলেন তিনি অর্জুন আর খলিলুর রহমান তার গুরু কৃষ্ণ। কাজেই প্রথম আলো ডেইলি স্টারের বিপদ, তারা জানে খলিলুর রহমান আসা মানে প্রথম আলো ডেইলি স্টার বিরোধী যে শক্তি বাংলাদেশে মোটামুটি ভাবে 2024-এর জুলাই আগস্ট থেকে বিক্ষুব্ধ ছাত্র জনতাকে নিয়ন্ত্রণ করছে, ক্ষোভের বহিঃপ্রকাশকে নিয়ন্ত্রণ করছে, বিদেশে বসে যে প্রভাবশালী ইউটিউবাররা তারা সরকারেও আরো প্রভাবশালী হয়ে উঠবেন। প্রথম আলো ডেইলি স্টারকে আবারও শিক্ষার সম্মুখীন হতে হবে। তারেক রহমান যখন দেশে ফিরছেন, তিনি তার নিরাপত্তা নিয়ে যখন গভীরভাবে উদ্বিগ্ন, তখন তিনি ভাবছেন যে এই যে খলিলুর রহমান যদি স্বরাষ্ট্র উপদেষ্টা হন, তিনি কি ভুলবেন যে তার দলের নেতৃবৃন্দ তারই নির্দেশনায় এই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বিতর্কিত বলে রীতিমতো প্রধান উপদেষ্টাকে একে সরাতে লিখিতভাবে অনুরোধ জানিয়ে এসেছিল, কিংবা এর নাগরিকত্ব পরিচয় এসব নিয়ে সভা সমাবেশ সংবাদ সম্মেলনে প্রশ্ন তুলেছিল। আর সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি কি এ সময়ে এই বিষয়টিতে রাজি হয়ে আবারও সেনাবাহিনীতে তার পরিস্থিতি আরো টালমাটাল করতে পারেন? ডক্টর ইউনূস সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের কথা ভাবছেন কিনা বলা মুশকিল, তবে সম্ভবত নির্বাচনের আগে যদি খলিলুর রহমান সত্যিই স্বরাষ্ট্র উপদেষ্টা নিযুক্ত হন, তাহলে বুঝতে কোনো অসুবিধা হবার কারণ থাকবে না যে ডক্টর ইউনূস সকল হিসাব নিকাশ করেই সেনাবাহিনী, বিএনপি, প্রথম আলো, ডেইলি স্টার, বাংলাদেশের সুশীল সমাজ, যারা হঠাৎ আবার বেশ চাপ প্রয়োগের জায়গায় পৌঁছে যাচ্ছে বলে একরকমের নিজেরা তৃপ্তিবোধ করছে, তাদেরকে আবার বসে আনতেই তিনি খলিলুর রহমান ওষুধ প্রয়োগ করছেন। প্রিয় দর্শক, আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছি এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।